কেউ রাখে মন, কেউ ভাঙে মন, মেলে না হিসাব। আরে কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মেলে না হিসাব। কারো মনেরই অভাব, কারো মন ভাঙারই স্বভাব। চাঁদ, কাঁদলে কি প্রেমিক ফিরে? যদি ফিরে আসে তবে তোমাকে মিমি কাঁদতে বারণ করবো। মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী এককালীন ভালোবাসার মানুষটার দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠান দু চোখ মেলে দেখতে পারে। আপা, তোমার কি বুকে একটু ব্যথা হচ্ছে না? নিজেকে এমন পৈশাচিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ? চিত্রার চোখে মুখে উদ্বিগ্নতা, অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভিতর কোনো হেলদোল নেই। সে নিরলস তাকিয়ে আছে তার পাশের বিল্ডিংয়ের ছাদে। দারুণ সাজসজ্জা আর বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই ছাদ। বরবেশে বসে থাকা মানুষটাও ভীষণ হেসে খেলেই যে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তা বোঝাই যাচ্ছে। চিত্রার সামনে দাঁড়ানো মানবী নিরুত্তর। চিত্রা অধৈর্য হলো, কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল, চাঁদ আপা, এখন ভর সন্ধ্যাবেলা, চারপাশে কুয়াশার ছড়াছড়ি। এ অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি জড়িয়ে আছো শরীরে। শরীরটার এত অযত্ন করছো কেন? যার মনের সাথে নেই তার আর শরীর যত্ন নিয়ে কি হবে চিতাবাগ? মৃত মনের মানুষকে ওসব ছুতে পারে না। চিত্রা থমকে গেল। ততক্ষণে তার চাঁদনি আপার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর দানার মতন অশ্রু গড়িয়ে পড়ল। চিত্রা বড্ড নাজুক ধরনের মেয়ে, কারো কান্না তার সহ্য হয় না, তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই। চাঁদনি আপার কান্না দেখে কেঁদে দিল মেয়েটাও। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি আপা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাহাদাত ভাই কেন তোমারে বুঝলো না? ছোট বোনের কান্না দেখে চমকে গেল চাঁদনি। তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগলি? প্রেমে পড়লে ওই একটু কষ্ট পেতেই হয়। কষ্ট যদি সহ্যই করতে না পারতাম তবে কেমন ভালোবাসলাম বলতো? চাঁদনি আপার ছোট্ট কথায় চিত্রার মনে তোলপাড় করে ঝড় তুলল। প্রেমে পড়লে কষ্ট পেতেই হবে। প্রেম অনুভূতিটা এত সুন্দর, তবে কষ্ট কেন পেতে হবে? চাঁদনি আপা আরেকটু শক্ত হাতে জড়িয়ে রাখলো তার বোনটাকে। দৃষ্টি তার সেই পাশে ছাদটাতে। লোকটা কি সুন্দর হেসে খেলেই না বিয়েটা করছে, অথচ এদিকে যে একটা মেয়ে জিন্দা লাশ হয়ে যাচ্ছে সেই খবর কি লোকটার আছে? চিত্রাও বোনের বুক থেকে মুখ তুলল, বেশ ফিসফিসিয়ে বলল, আপা, তোমাদের বিয়ের খবর না কেউ জানলো আর না এমন বিচ্ছেদের কথা কেউ জানবে। তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা? জানিয়ে দিতে তোমার আর শাহাদাত ভাইয়ের এত বছরের সম্পর্কের কথা। 8টা বছর তো মুখের কথা নয়। সে বিদেশ যাবে বলে তোমাকে বিয়েও করে গেল, অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতেই তুমি এমন অপছন্দের হয়ে গেলে। ভালোবাসা এতটা ফ্যাকাশে হয়ে গেল? বোকা শোকা কথা বলিস না সীতাবাগ। 8 বছর ভালোবেসেছে বলেই আমার সাথে তার চিরজীবন থাকতে হবে এমনটা তো কোথাও লেখা নেই, তাই না? ভালোবাসতে যেহেতু পেরেছি তবে দু চোখ মেলে তার সুখও আমি সহ্য করতে পারবো। কাঁদিস না। এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজা নেই, তাই না বল? কিছুটা থাক অপ্রাপ্তি। অথচ তুমি তো তার জন্য জীবনের 28টা বসন্ত অপেক্ষা করলে। সেটা অপেক্ষা সবসময় মিষ্টি কেন হতে হবে চিতাবাগ? কখনো কখনো অপেক্ষা তিতে হোক, পাঞ্চে হোক, রঙিন হোক, কিছু প্রেম উত্তাপ থাক। চিত্রা মহা বিরক্ত হলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আপার জন্যে, অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয়। চিত্রার আর সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখার। সে দ্রুত ছাদ পেরিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে। ছাদে দাঁড়িয়ে থাকা চাঁদনি তা দেখে হাসলো। 18 বছরের বোকা মেয়েটা কেমন আবেগে কেটে কেটে ভাসাচ্ছে বোনের কথা ভেবে। এই মেয়েটার জীবনে কখনো এমন দিন না আসুক, মেয়েটা যে সহ্য করতে পারবে না। চাঁদনি চোখ বন্ধ করলো। তার কাঁধ গলিয়ে পড়ে থাকা নীল রঙের জামদানি শাড়ির আঁচলটা তখন বাধাহীন উঠছে। শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল। চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি। যেই মানুষটাকে 20 বছর বয়সে খুব যত্নে বুকে এঁকেছিল, তাকে যে সে চাইলেও মুছতে পারবে না। কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে নিঃসংকোচে। বিবেকেও বাঁধেনি, হৃদয়েও না। অথচ সেই মানুষটার প্রিয় রংটাই শরীরে জড়িয়ে আছে আজ। ভালোবাসার মানুষটার সুখ দেখতেও ভালো লাগে। এটা কি আর আবেগীয় চিত্রা বুঝবে? আরে পাশের ছাদে দেখি নীল জ্যোৎস্নার হাট। ব্যাপারটা কি? রাত বিরাতে চাঁদের এমন সৌন্দর্যতার কারণটা কি? চাঁদনি নিজের ব্যক্তিগত সময়টায় অন্য কারো হস্তক্ষেপে ভ্রু কুচকাল। ঘাড় ঘুরিয়ে তার পিছনের দিকে তাকাতেই দেখল গোলাপের ন্যায় সুদর্শন এক ছেলেকে।
ছেলেটাকে দেখে সে অবাক হলো, কিছুটা বিস্ময় নিয়ে বলল, মৃন্ময়, তুমি এইভাবে কথা বললে? হ্যাঁ। চাঁদনির প্রশ্নের বিপরীতে মৃন্ময় নামের ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল। কোকড়া কোকড়া চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি না, আমার অসভ্য মুখটা বলেছে। সিনিয়র আপু দেখলেই এই বিয়াদবটা আমার কথা শোনে না, টুসটাস বেফাস বলে ফেলে ইন্দুবালা। চাঁদনি বেশ বিরক্ত হলো মৃন্ময়ের কথায়, কিছুটা ধমকেই বলল, তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমার? তোমার থেকে ঠিক 4 বছরের বড় আমি। আমাকে যেখানে তোমার আপু ডাকা উচিত, সম্মান করা উচিত, সেখানে তুমি আমাকে এসব নামে ডাকছো? এত বেয়াদব কেন তুমি? সব আমার অসভ্য মুখের দোষ ইন্দুবালা। আর ইন্দুবালা নামটা কই অদ্ভুত। ইন্দুবালার ভাতের হোটেল নামের একটা উপন্যাস আছে, জানেন না? কবি লিখেছেন ইন্দুবালার ভাতের হোটেল, আর আমি লিখব ইন্দুবালার রাগের হোটেল। সুন্দর হবে না? দিন দিন বেয়াদব হচ্ছ। যাও, তোমার ভাইয়ের ওখানে গায়ে হলুদ হচ্ছে, আর তুমি এখানে কি করছো? যাও ওখানে। আপনার পরিবার এখানে অনুষ্ঠানে এসেছে, আর আপনি ওখানে ছাদে এমন সেজে গুজে দাঁড়িয়ে আছেন কেন? ওহো, সাজতে বেশি সময় নিয়ে ছিলেন নাকি? সেজন্য তারা আনেনি। আসুন, এখান থেকে একটা লাফ দিয়ে আমার কোলে ও সরি আমাদের ছাদে চলে আসুন। চাঁদনি মৃন্ময়ের দিকে তাকালো। এমনিতে তার মন খারাপ, তার উপর মেজাজ বিগড়ে দিতে এই ছেলে চলে এসেছে। বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভেতর। সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে। তা দেখে খিলখিল করে হাসল মৃন্ময়। সিনিয়রদের সাথে এই হেয়ালি করতে এত মজা এই ইন্দুবালাকে না দেখলে সে জানতই না। কঠিন রাগী রাগী মেয়েটা কেমন একটুতেই ফুঁসে ওঠে। মৃন্ময়ের বড্ড ভালো লাগে। এসব ভাবনার মাঝে পেছন থেকে মৃন্ময়ের ডাক আসতেই সে ছুটে সেখানে চলে গেল। তার বেশ কাজ আছে। আজ তার বড় ভাইয়ের গায়ের হলুদ, সব দায়িত্ব তো তার উপরই। পড়ার টেবিলে গম্ভীর মুখে বসে আছে বাহার ভাই। তার সামনে চিত্রা বারংবার একটা অঙ্ক ভুল করছে, আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে চলেছে। এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে চোখ গোল গোল করে তাকালো বাহার ভাইয়ের দিকে। আহ্লাদি স্বরে বলল, বাহার ভাই, হচ্ছে না তো। এটা কি মাস? নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুঁচকালো চিত্রা। আনমনে বলল, এটা কি মাস? বাহারের কণ্ঠে আগের মতনই গম্ভীরতা। চিত্রা ঝটপট উত্তর দিল, ডিসেম্বর। জানেন না এটা? জানবেন কিভাবে? সারাদিন চোখে মুখে রাগ লেপ্টে রাখলে আর কিছু কি পড়বে চোখে? পড়বে না। ডিসেম্বরের কত তারিখ? চিত্রা এবার নড়ে চড়ে বসলো। বাহার ভাই অহেতুক কথার লোক না। যেহেতু সে জিজ্ঞাসা করেছে, তার মানে কোনো জরুরি কিছু। কিন্তু কি আজকে কি কোনো বিশেষ দিন? কই চিত্রার তো মনে পড়ছে না। তার তো পড়া বাদে পৃথিবীর সব কথাই মনে থাকে। তাহলে আজকের দিনটার গুরুত্বটার কথা তার মনে পড়ছে না কেন? চিত্রা মুহূর্তেই দাঁড়িয়ে গেল, ছোট স্বরে বলল, আজ ডিসেম্বরের 17 তারিখ, বৃহস্পতিবার, রাত 7:30 বাজছে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা করেছে ঠিক, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করল না সে। বরং খুব দ্রুতই টেবিলের সাথে লাগোয়া ক্যালেন্ডারের কাছে ছুটে গেল। তারিখটা বারবার ঘুরিয়ে দেখল, কই সে তো এখানে লাল কালি দিয়ে দাগ দেয়নি। বিশেষ কোনো দিন হলে তো দাগ দিয়েই রাখতো। তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞাসা করছে কেন? চিত্রা আবারও ব্যস্ত পায়ে ছুটে এসে চেয়ারে বসলো। আগ্রহী কণ্ঠে বলল, 17 তারিখেই তো। আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই, তবে জিজ্ঞেস করলেন যে? চিত্রার প্রশ্নটা করতে দেরি, অথচ তার ফর্সা হাতটাতে কাঠের স্কেলের বাড়ি পড়তে দেরি হলো না। তাও একটা না, পরপর দুটো প্রহার করলো। চিত্রা হতভম্ব বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও ব্যাপারটা বোধগম্য হলো না। বাহার ভাই তাকে মারলো কেন? কিন্তু কষ্ট করে চিত্রাকে মারের রহস্য বের করতে হলো না। তার আগেই বাহার বেশ উচ্চকণ্ঠে বলে উঠল, তোমাকে তারিখ জিজ্ঞাসা করছি, আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজতে। অথচ আর 3-4 মাস পরে যে তোমার বোর্ড পরীক্ষা, তা তোমার মাথায় নেই? কি অদ্ভুত! ফেল তো করবেই, সাথে আমার মান ইজ্জত ডুবাবে। খাতায় বড় বড় ডিম নিয়ে আসবে, তারপর সবাই আমাকে বলবে, ওই যে দেখ, খাতায় ডিম পাওয়া চিত্রার টিচার যাচ্ছে। তাই না? এটাই চাচ্ছ তুমি এলাকায় আমার নাম খারাপ করতে, তাই না?
চিত্রার চোখে তখন অভিমানী অশ্রু হানা দিল। সে আর কিছু না বলে চোখ মুখ ফুলিয়ে বইয়ের দিকে দৃষ্টি দিল। বাহার ভাইটা সবসময় বেশি বেশি করে। আজকে বাড়ির সবাই শাহাদাত ভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছে, কই সে তো গেল না। একমাত্র বাহার ভাই রাগ করবে ভেবেই তো যায়নি। তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি। কিন্তু সে যাই হোক, প্রথম কারণ তো বাহার ভাই। কিন্তু লোকটা তা বুঝলে তো। ঠিক 5 মিনিট খুব নীরবে অতিবাহিত হলো। দুষ্টু চিত্রা দুষ্টুমি করলো না, ভাব এমন যে খুব বেশি মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে। বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে। মেয়েটা বোধহয় বেশি ব্যথা পেয়েছে, না হয়তো এমন চুপ করে থাকার পাত্রী সে না। তার মাঝে বাহির থেকে তুমুল শব্দের গান ভেসে এলো। নীরব চিত্রাকে মুহূর্তেই সরব করে দিল। সেই সুন্দর 2 হাত জাকাতে জাকাতে গাইতে শুরু করলো। দিলবার দিলবার, ও দিলবার দিলবার। বাহার হতাশার শ্বাস ফেলল, কপাল চাপড়ে বলে উঠল, একটা কথা আছে না, ময়লা যায় না ধুইলে, আর স্বভাব যায় না মরলে। ঠিক সেই মুহূর্তেই পাশের রুম থেকে বেশ শব্দ করে কিছু পড়ার শব্দ হলো। চিত্রা আচমকাই থমকে গেল। মাথায় খেলে গেল চাঁদনি আপার কথা। কোনো অঘটন হলো না তো? গম্ভীর রাত চাঁদের রূপালি ছোঁয়া বাতায়নের কোল ঘেঁষে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। রুমটা আধারে নিমজ্জিত। একবারে আধারও বলা যায় না, কিছুটা আলো জানালার ঝাপসা কাচ বেয়ে লুকিয়ে সে রুমটার খানিকটা আধার হালকা করার প্রচেষ্টা চালিয়েছে। জানালার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পুরুষ অবয়ব। কণ্ঠ চেড়ে তার গান ভেসে এলো। কেউ রাখে মন, কেউ ভাঙে মন, মেলে না হিসাব। আরে কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মেলে না হিসাব। কারো মনেরই অভাব, কারো মন ভাঙারই স্বভাব। পুরুষ অবয়বটার কিঞ্চিত দূরে হাঁটু মুড়ে বসে আছে একটা নারী দেহ। পিঠ গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মিনিটে মিনিটে কেঁপে কেঁপে উঠছে সেই কোমল দেহখানা। তার কিছুটা দূরে চিত্রা বিরস অসহায় মুখে বসে আছে। বড় বোনের কান্নাটা যে তার ভীষণ কষ্টের কারণ সে কথা তো সবারই জানা। বাহার ভাই গান থামালেন। গগন বক্ষে থাকা হাসি খুশি চাঁদের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে নারী চাঁদকে প্রশ্ন করলেন, চাঁদ, কাঁদলে কি প্রেমিক ফিরে? যদি ফিরে আসে তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না, আর যদি না ফিরে আসে তাহলে অবশ্যই বোকামি বন্ধ করতে বলবো। বাহার ভাইয়ের ছোট বাক্যটাই মেয়েটার কান্নার দাপট কমিয়ে দিল। এতক্ষণ কান্নার মিহিস্বর পাওয়া গেল, এখন সবটাই নিশ্চুপ। একেবারেই যে সে কান্না বন্ধ করেনি তা না দেখেও বোঝা যায়। মন ভাঙার আর্তনাদ কি কথার মলম কমাতে পারে? তবে আগের চেয়ে কমে গিয়েছে কান্নার স্রোত। বাহার ভাই কণ্ঠ আগের ন্যায় রেখেই বললেন, তোমার করে শব্দ হতে চিত্রা ভয় পেয়েছিল, কিন্তু আমি পাইনি। মেয়েটা জীবনে 28টা বছর পার করেছে, সে জানে জীবনটা কতটা মূল্যবান। আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা একাংশ হলেও বেশি কঠিন। এদেশে যে দেশ মেয়েদের বোঝা মনে করে, সে দেশে একটা মেয়ের 28 বছরের জীবনটা নির্দ্বিধায় বহুল সংগ্রামের পর প্রাপ্তি। আর একটা সংগ্রামী মেয়ে কখনোই এত সুন্দর জীবনটা দুয়ানা প্রেমিকের জন্য নষ্ট করবে না, তা আমার জানা ছিল। চিত্রা তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটার শার্টের বোতাম খোলা চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচের কালচে দাগ আর পোড়া ঠোঁট, কেমন অগোছালো ভঙ্গি তার। অথচ সে অগোছালো মানুষটা কত সুন্দর করেই না কথা বলে। চাঁদনি আপার কান্নাও ততক্ষণে থেমে গিয়েছে। কণ্ঠ স্বরেরও ভীষণ বাজে অবস্থা, তবুও ভীষণ করুণ স্বরে মেয়েটা বলল, বাহার ভাই, ভালোই তো বেসেছিলাম, ভুল করে তো নি, তবে শাস্তি কিসের পেলাম? ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেলে তুমি বুদ্ধিমতী, আশা করি ব্যথা বলে উঠে দাঁড়াবে। আর এই যে কাঁদছ, আদার ঘরেই রাখবে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে জেনেই গেছে যে তুমি তাকে ছাড়া প্রচণ্ড ভেঙে পড়বে, তবুও তো সে গেছে, তাই না? সে তোমার চোখের জলে মূল্য দিলে কি যেত? তাহলে কেন কাঁদছ তার সামনে? তাকে কেন বুঝতে দেবে তুমি দুর্বল? আকাশের চাঁদ হাজারো তারার ভিড়ে থাকে। বলার সময় আমরা বলি সে একা, কিন্তু কখনো বলেছি সে দুর্বল? তাহলে মানুষের চাঁদ কেন দুর্বল হবে? কোনো একদিন চাঁদের নির্মাতার গল্প শুনবো। আজ না হয় চাঁদ শোকে ডুবে থাকুক। কান্না করা ভালো, কষ্ট কমে যায়, কাঁদো, তবে সেটা যেন ঘরের বাইরে না পৌঁছায়। কেমন? গ্লাসটা ভেঙেছিলে কেন? কষ্ট কমানোর জন্য, তাই তো? তবে কমাও, সব ভাঙো, কিন্তু মনটাকে ভেঙে দিও না। আমি চাই তাহলে। চাঁদনি উঠে দাঁড়ালো। দিন দুনিয়ার কথা না ভেবে ছুটে গিয়ে আকস্মিকভাবে জড়িয়ে ধরল বাহারকে। চিত্রাও কিছুটা চমকে গেল। চাঁদ আপা নিজের মাঝে নেই সেটা সে জানে, তবুও তার কষ্ট হচ্ছে। বাহার ভাই যে তার কষ্ট হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে রাগী বাহার স্নেহের হাত রাখলো চাঁদনি আপার মাথার পেছনে। আদুরে কণ্ঠে বলল, কেঁদো না চাঁদ, আমরা আছি তো। চিন্তা কিসের তোমার? মন রেখো, তোমার সাথে আর কেউ থাকুক আর না থাকুক, তোমার এই বাহার ভাই আছে।
চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাহার ভাইয়ের দিকে। লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয় সে। এই মুগ্ধতা শেষ কোথায়? বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। বেলাটা যে দিনের অর্থ বেলা হয়ে গেছে সে খবর কি তার আছে? চোখে মুখে রোদ আদুরে চুম্বন দিতেই তার হুঁশ হলো। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই চক্ষু ছানা বড়া। বিস্ময়ে কিছুটা চিৎকার দিয়েই বলল, বেলা 3টে বেজে গেল, অথচ কেউ আমায় ডাক দিল না। এটা কি আমার বাড়ি নাকি অন্য কোথাও চলে এসেছি? রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখল, না, এটা তো তারই ঘর, তারই বাড়ি। তবে কেউ তাকে ডাকলো না কেন? এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো তো অসম্ভব। চিত্রা নিজের কোমর সমান চুলের গোছাটা মুড়িয়ে হেয়ার স্টিক দিয়ে বেঁধে নিল। হালকা বাদামি আর কালোর মিশেল চুলগুলো রোদের আলোয় ঝিলিক দিয়ে উঠছে। চিত্রা বিরাট এক হামি দিল। কাল রাতে চাঁদাপার চিন্তায় তার ঘুমই হয়নি। তার উপর পাশের বাড়িতে উচ্চস্বরের বক্স তাকে বিরক্ত করে তুলেছিল। বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকে সে ঘুমিয়েছিল, তাই হয়তো টেরই পায়নি। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকের জানালাটা দিয়ে উকি দিল। ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল, ওই টুনির মা, কই রে তুই? চিত্রাদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামবর্ণা মেয়ে উকি দিয়ে ফিচেল হাসলো। ঠাট্টা করে বলল, তা বোর হলো নাকি চিতাভাগের? ভোর হয়েছে ভেবেই উঠেছিলাম। ওমা, উঠে দেখি এটা যে ভোর না, এটা ভর দুপুর। মেয়েটা চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল। নামটা অদ্ভুত, কিন্তু বাহার ভাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছেন। বনফুল ও বাহার ভাইয়ের ছোট বোন আর চিত্রার ভীষণ কাছের লোক। দুই বান্ধবীর আড্ডা জমে ওঠার আগেই চিলেকোঠার ঘর থেকে বাহারের রাশভারী কণ্ঠের ধমক ভেসে এলো, এই তোরা চিৎকার করে পাড়া মাথায় তুলছিস কেন? তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? বনফুল, যা ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর। বেলা 3টা বাজে আর তুই গোসল করা ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস? আর চিত্রা, তুমি তো সব কিছুর ঊর্ধ্বে। একটা এসএসসি ক্যান্ডিডেট কীভাবে 3টা বাজে ঘুম থেকে ওঠে আমি তো ভেবেই পাচ্ছি না। যাও গিয়ে ফ্রেশ হও, কানের মাথা খেও না। বনফুল আর চিত্রা দুজনাই মুখ ভেঙচি কাটলো। লোকটা সবসময় বেশি বেশি করে। চিত্রা ধূপধাপ পায়ে রুম থেকে বেরোলো। মা চিৎকার করেই ডাইনিং টেবিলের সামনে হাজির হলো। এ কি অবস্থা? রান্নাঘরে আজ বাড়ির মহিলা মহল নেই কেন? এ কি অবাক কাণ্ড! আজ তো শুক্রবার, মায়ের কলেজ নেই, তুহিন ভাইয়ের ভার্সিটি নেই। ছোট মামার তো রান্নাঘরেই থাকার কথা, বড় মায়ের তো ডেকে বাড়ি মাথায় তোলার কথা, অথচ কেউ নেই। বাবা, ভাইয়া, চেরি, বড় আব্বু কেউ নেই। কি অদ্ভুত! চিত্রার ভাবনার মাঝে পেছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা বলে উঠল, চিতাবাঘ, মাত্র উঠেছিস? চিত্রা পেছনে তাকালো। স্বাভাবিক চাঁদ আপাকে দেখে কিছুটা অবাক হয়ে মাথা দুলালো। চাঁদনি স্মিত হাসলো, কোমল কণ্ঠে বলল, ওরা সবাই বিয়ে খেতে গেছে, আমি, ওহি, চেরি আর তুই বাসায়, তাই রান্না করেনি। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট পুড়ে খাবো, কি বলিস? যা, জুতো গোসল করে আয়, আর বনফুলকে রেডি হতে বল, ওটারেও নিয়ে যাব, যা। চিত্রা ভেতর ভেতর তুমুল বিস্মিত হলেও প্রকাশ করলো না। দ্রুত ছুটে গেল নিজের ঘরে। হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষ যে জীবনে থাকতেই হবে এমন কোনো কথা নেই। ওই নির্দিষ্ট একজন ছাড়াও পৃথিবীতে অনেক বড় আর বাঁচাও যায়। কেবল ভালো থাকার হয় না, বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক। ভালো থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না। ধানমন্ডির বিলাসবহুল এক রেস্টুরেন্টের আলিশান সোফায় বসে আছে ওহি, চিত্রা, চেরি, চাঁদনি, বনফুল। বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই। কেবল ওহি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেয়েটা এত পড়ুয়া, এত পড়াশোনা মানুষ কিভাবে করে তাই মাথায় আসে না চিত্রার। আর ওই এত পড়ে বলে চিত্রা তাকে তেমন পছন্দ করে না। বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে। অচঞ্চল, ভদ্র, ঠান্ডা, পড়ুকে মেয়ে। কিন্তু সবাই যদি একরকম হয় তবে পৃথিবী আর সুন্দর থাকবে? সব তো ওহিময় হয়ে যাবে। অথচ চিত্রার এই কথা বুঝতে চায় না কেউ। ওহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে, মাইন্ড রিডার নামের একটা বই। যেহেতু সে সাইকোলজির স্টুডেন্ট, তাই সে এসব বই নিয়ে বেশি গবেষণা করে। ওর ধ্যান জ্ঞান যেন বই আর বই। হুট করেই ওহির বা হাতের তালুতে ছোট ছোট শীতল হাতের ছোঁয়া পেল। মুহূর্তেই চমকে গেল ওহি। বিস্মিত দৃষ্টি হাতের দিকে ঘোরাতেই দেখে একজোড়া ছোট ছোট আদুরে চোখ তার দিকে তাকিয়ে আছে। ওহি চমকালো, অবাক কণ্ঠে বলল, এই বাবু, তুমি কি? বাচ্চাটা আদো আদো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল, আইসক্রিম দেবে আমায়? তুমি তো তাবে না। ওহি নিজের সামনে থাকা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটার দিকে তাকালো। বাচ্চাটার আদুরে মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না, বরং মিষ্টি হেসে বলল,
তুমি খাবে? দাও। কথাটা বলে বাচ্চাটা 2 হাত মেলে দিল। ততক্ষণে চিত্রা, চাঁদনি, 6 বছরের চেরি ও বনফুলও উৎসাহী চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি ও আদুরে চোখমুখ। ওহি আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার দিকে। বাচ্চাটা সাবধানী হাতে সেটা ধরতেই কোত্থেকে এক পুরুষ ছুটে এলো। কিছুটা ধমক দিয়েই বলল, তুমি পচা কাজ করছো কেন? আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও। সবাই ছেলেটার দিকে তাকালো। প্রাপ্তবয়স্ক পুরুষই বলা যায়। সাদা ধবধবে গায়ের রং, নাক মুখ সুন্দর, দেখতে এক কথায় অসাধারণ বলা যায় নির্দ্বিধায়। ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতেই কেঁদে দিল বাচ্চাটা। ঠোঁট ফুলিয়ে অস্ফুট স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।